আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের বইয়ের আরও একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে। দেখো এখানে কি বলতেছে যে আবিরের এলাকার মাটির পিএইচ এর মান 2.8 এবং কুদ্দুসের এলাকার মাটির পিএইচ এর মান 9.7। সো দুইটা এলাকার মাটির পিএইচ এর মান কিন্তু ভিন্ন ভিন্ন রকমের, একই রকমের না। আচ্ছা, দুজনের এলাকার মাটিতেই ফসলের ভালো ফলন হয় না। তারা কৃষিবিদের কাছে গেলে কৃষিবিদ তাদের কিছু উপায় বলে দিলেন। তিনি আরও বললেন যে কোনো কিছুর পিএইচ জানা প্রয়োজন, যেমন বাচ্চাদের লোশন কিনতে গেলেও পিএইচ জানা জরুরি। তো ফার্স্ট অফ অল আমরা মাটির পিএইচ এর মান জানছি, এবং লাস্ট যে কথাটা যে বাচ্চাদের পিএইচ এর মান ও জরুরি যখন আমরা লোশন কিনতে যাব সেই ক্ষেত্রে। ওকে, সো উদ্দীপকটা আমরা বুঝতে পেরেছি। এবারে চলো এখান থেকে প্রশ্ন উত্তর। ক নাম্বার প্রশ্ন, শক্তিশালী অ্যাসিড কাকে বলে? তো দেখো আমরা জানি যে যারা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, তো যারা জলীয় দ্রবণে কি হয় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, মানে 100টা যদি অণু থাকে 100টা অণুই ভেঙে যাবে। তাহলে এরকম যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলে অ্যাসিড। গেল প্রথম প্রশ্ন। যাচ্ছি আমরা দ্বিতীয় প্রশ্নে। কি বলছে দেখো, যে টুথপেস্ট দাঁত পরিষ্কার করে কেন ব্যাখ্যা করে? টুথপেস্ট দ্বারা আমরা দাঁত পরিষ্কার করি, আমরা জানি যে টুথপেস্ট দ্বারা দাঁত পরিষ্কার করা হয়। তাহলে এটার সাথে কি হবে? কেমিস্ট্রি কানেক্টেড। তো দেখো এখান থেকে যেটা বলতেছে যে টুথপেস্ট বা টুথ পাউডার আমাদের নিত্যদিনের একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, যা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। মনে রাখতে হবে টুথপেস্ট কোন প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা, খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে অম্লীয় একটা অবস্থা তৈরি হয়, অম্লীয় অবস্থা। প্রকৃতির টুথপেস্ট পাউডার দিয়ে ব্রাশ করলে, মানে আমরা যদি টুথপেস্ট পাউডার দিয়ে ব্রাশ করি, তাহলে একদিকে যেমনি হবে দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে তেমনি পাউডারের ক্ষার সৃষ্ট অ্যাসিডকে নিষ্ক্রিয় করে, ফলে দাঁতের ক্ষয় রোধ হয়। দুইটা কথা বলছেন। নাম্বার 1, তুমি টুথপেস্ট দিয়ে যখন দাঁত ব্রাশ করো তখন দাঁত পরিষ্কার হবে, এটার এই গুণ ক্ষমতা, মানে পরিষ্কার গুণ ক্ষমতা ওর মধ্যে আছে। নাম্বার 2, আমরা খাবার পরে যে আমাদের মুখের মধ্যে যে অম্লীয় ভাব সৃষ্টি হচ্ছে, অম্লীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে, আমরা চাইলে সেই অম্লীয় পরিবেশটাকেও আস্তে আস্তে কি করতে পারি? দূর করে ফেলতে পারি। সো দাঁত পরিষ্কার হবে এবং অম্লীয় পরিবেশও আস্তে আস্তে দূর হবে। সো আমরা টুথপেস্ট যখন ইউজ করব তখন আমরা সহজে দাঁতের এই ক্ষয়রোধ, মানে এখান থেকে দাঁতের ক্ষয়রোধ থেকে আমরা কি করতে পারবো? নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো যাচ্ছি গ নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে, যে কৃষিবিদের দ্বিতীয় উক্তিটি ব্যাখ্যা করো। দ্বিতীয় উক্তিটি কি ছিল? এই যে দ্বিতীয় উক্তিটি এখান থেকে শুরু। তিনি আরও বলেন যে কোনো কিছুর পিএইচ জানা প্রয়োজন, যেমন বাচ্চাদের লোশন কিনতে গেলেও পিএইচ জানা জরুরি। সো যে কোনো কিছুরই পিএইচ এর মান জানা প্রয়োজন। ইভেন তুমি যদি বাচ্চাদের লোশন কিনতে যাও সেই ক্ষেত্রেও তোমার পিএইচ এর মানটা জানা বেশি জরুরি। আচ্ছা, তো আমরা এবার যাচ্ছি এটার অ্যান্সার প্রসেসে। দেখো এটার অ্যান্সার প্রসেসে মানে কোন কোন পয়েন্ট আমরা উল্লেখ করবো, আমরা এখন সেগুলো নিয়েই কথা বলবো আর কি। তো প্রথম কথা হলো যে কোনো শিল্পক্ষেত্রে আমাদের পিএইচ এর মানটা অবশ্যই জানতে হবে। পিএইচ এর মান না জেনে আমরা যে কোনো শিল্পক্ষেত্রকে বা যে কোনো ইন্ডাস্ট্রিকে আমরা রান করতে পারবো না, কেননা সকল কিছুর পিএইচ এর মান কিন্তু আমাদের সাথে জড়িত। তো তুমি যদি কৃষি শিল্পে কাজ করো পিএইচ এর মান জানতে হবে, রাসায়নিক শিল্পে কাজ করো পিএইচ এর মান জানতে হবে, এবং মাটির উর্বরতা ঠিক রাখতে হলো সেখানে পিএইচ এর মান জানা প্রয়োজন। তার মানে বোঝাতে চাচ্ছে যে এখানে যে পিএইচ এর মান এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন মাটির ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেই। মাটির পিএইচ এর মান খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা উপকারী অণুজীবগুলো মারা যায়। তো দেখো পিএইচ এর মান কিন্তু মাটির যে অণুজীবগুলো আছে এদের অণুজীবের উপর নির্ভর, মানে পিএইচ এর মানের উপর নির্ভর করতেছে অণুজীবগুলো কিরকম পরিমাণে থাকবে। পিএইচ এর মান কমে গেলেও অণুজীবগুলো কমে যাবে, পিএইচ এর মান বেড়ে গেলেও অণুজীবগুলো কমে যাবে, কারণ তারা মারা যাবে আর কি। ফলে পাতার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। আবার প্রসাধনী শিল্পের ক্ষেত্রেও নির্দিষ্ট পিএইচ রয়েছে। এখানে আমরা যেই কথাটা বলবো যে বড়দের এবং শিশুদের জন্য এসব প্রসাধনী তৈরির ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন বলেছে। আসলে এখান থেকে আমরা একটা কথা বলি। এখানে বলতেছি কি, যে বড়দের ক্ষেত্রে আমাদের শরীরের পিএইচ এর মান থাকে কত? 4 থেকে 5.5 এর মধ্যে আমাদের পিএইচ এর মানটা থাকে আর কি। তো আমাদের ত্বক সাধারণত একটু অম্লীয় হয়, কিন্তু শিশুদের মানটা থাকে একটু ক্ষারীয়। এখন বড়দের জন্য যে লোশন ব্যবহার করা হয় ওটার পিএইচ এর মান তো আমরা 5.5 এর কাছাকাছিতে মেনটেন করি, কিন্তু শিশুদের জন্য কিন্তু সেটা একটু বেশি হবে, সেটা 7 সামথিং হয়ে যাবে আর কি। তো বড়দের জন্য যেই প্রসাধনী সেটা ছোটরা ব্যবহার করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের বাজারে কিন্তু বেবি লোশন নামে আলাদা লোশন পাওয়া যায়, বেবি সোপ মানে আলাদা সোপ পাওয়া যায়, বেবি শ্যাম্পু মানে আলাদা শ্যাম্পু পাওয়া যায়। তো এটা কেন করা হচ্ছে? কেননা বড়দের ত্বক এবং ছোটদের ত্বকের পিএইচ এর মান সেম না। আমরা যদি পিএইচটাকে কন্ট্রোল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই মানে পিএইচটাকে যদি আমরা না জানি তাহলে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। এই জন্য পিএইচ এর মান যেহেতু আলাদা, এই জন্য আমাদের উপাদানগুলোও আলাদা, আমাদের প্রোডাক্টও আলাদা। শুধু কি তাই,
আমাদের অন্যান্য ক্ষেত্রে যেরকম ঔষধ শিল্প বলো, তারপরে হচ্ছে গিয়ে যে নানান রকম রাসায়নিক শিল্প বলো, কলমের কালি, বেকারি, চামড়া ইত্যাদি সকল ক্ষেত্রে পিএইচ এর মানটা জানা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বলা যেতে পারে যে উদ্দীপকের এই যে আমরা যার প্রশ্নে যার কথা বলা হয়েছে যে কৃষিবিদের যে উক্তিটি যে পিএইচ এর মান জানা প্রয়োজন, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পিএইচ এর মান জানতে হবে, কেননা পিএইচ এর মান না জানলে আমরা যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করি তাহলে সেটা বেশি কম হয়ে গেলে মাটির উর্বরতা হলে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের ক্ষেত্রে বললো তাহলে অম্লীয় হলে বেশি অম্লীয় হয়ে যেতে পারে, ক্ষারীয় হলে বেশি ক্ষারীয় হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সকল ক্ষেত্রে আমাদের পিএইচ এর মান জানাটা অনেক বেশি জরুরি। আচ্ছা, নাম্বার 4, আবির এবং কুদ্দুসের জমিতে ভালো ফসল উৎপাদনের জন্য কৃষিবিদের পরামর্শ কি হতে পারে, তোমার মতামত দাও। এই যে তাদের জমির যে পিএইচ এর মান, এই পিএইচ এর মান তো ঠিক নেই, তাদের জমির পিএইচ এর মানটা ঠিক নেই, এখন সেটা আমাকে মানে একটা সাজেশন দিতে হবে দুজনের জমির ক্ষেত্রেই। আচ্ছা, তো আসো এটা ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারে দেখো, দুজনের জমির পিএইচ এর মান দুই রকমের। একজনের জমির পিএইচ এর মান 3 থেকে কম, 2 পয়েন্ট সামথিং, তার মানে এটা হচ্ছে অনেক বেশি অম্লীয়। আর একজনের পিএইচ এর মান 9.7, তার মানে এটা অনেক বেশি ক্ষারীয়। সো দুজনের পিএইচ এর মান ঠিক নাই, জমির পিএইচ এর মান ঠিক নাই, একটা হচ্ছে অনেক বেশি অম্লীয়, একটা হচ্ছে অনেক বেশি ক্ষারীয়। সো এই ক্ষেত্রে ডিসিশন যাই আসুক না কেন, আমরা জমিতে একই পরিমাণ বা একই জিনিস এখানে ব্যবহার করা যাবে না। ঠিক আছে কথাটা? আচ্ছা, তো এই যে এখানে এই কথাগুলোই বলছে দেখো যে আবিরের জমির মাটির পিএইচ এর মান <3, অর্থাৎ এই জমির মাটি অত্যন্ত অম্লীয়। আর সুমনের জমির পিএইচ এর মান <9.7, তার মানে এটা অনেক বেশি ক্ষারীয়। ঠিক আছে, অনেক বেশি ক্ষারীয়। তাহলে পিএইচ এর মান 4 থেকে 8 এর ভিতর থাকে। সাধারণত মাটির পিএইচ এর মান যে রেঞ্জটা, মানে যেটাকে আমরা স্বাভাবিক মাটি বলি, এটা 4 থেকে 8 এর মধ্যে থাকতে পারে। 4 থেকে 8 এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা তাদেরকে স্বাভাবিক মাটি বলি। এবং যে কোনো জমির পিএইচ এর মান যদি 7 হয়, তাহলে অনেক বেশি হলে তখন মানে 7 এর অনেক কম, 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট। 7 থেকে যদি অনেক কম হয় বা 7 থেকে যদি অনেক বেশি হয়ে যায়, তখন সেখানে একটা অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে মাটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওকে, তো এবারে যে কথাটা বলছে দেখো, খেয়াল করো, আবিরের জমির ক্ষেত্রে পিএইচ এর মান 3 থেকে কম, এটা বেশি অম্লীয় হয়ে যাচ্ছে। এই জমির মাটি থেকে কি করে, মাটি ক্যালসিয়াম সহ অন্যান্য উপাদানগুলো কি করে যায়, নিয়ে যায় চলে যায়, ফলে এই মাটির উর্বরতা অনেক কমে যায়। তাই আবিরকে তার জমির মাটিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে। মানে সহজ কথা এখানে যেটা বোঝাতে চাচ্ছে যে আবিরের জমিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি, বিধায় পিএইচ এর মানটা কমে গেছে। এখন যদি আমরা আবিরের জমিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করতে পারি, তাহলে পিএইচ এর মান যেটুকু কমছে সেটুকু আবার বেড়ে যাবে, মানে অর্থাৎ 7 এর কাছাকাছি চলে যাবে, নিউট্রাল পয়েন্টের দিকে চলে যাবে। এখন তো অনেক বেশি অম্লীয় হয়ে আছে, তখন সেটা নিউট্রাল পয়েন্টের দিকে চলে যাবে। আচ্ছা, এবং জমির উর্বরতা ফিরিয়ে আনবে। অন্যদিকে দেখো যে কুদ্দুসের জমির পিএইচ এর মান <9.7, মানে 9.7 থেকেও বড়, তাহলে এটা কি হবে, এটা অনেক বেশি ক্ষারীয় হবে। তাই এই জমির মাটিতে আমরা অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে গিয়ে যে গাছের মূলে চলে যায়, এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। কুদ্দুসকে এই জমির মাটিতে নাইট্রেট ও ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান 7 এর কাছাকাছি নিয়ে আসতে হবে। মানে এই যে অ্যালুমিনিয়াম আয়ন, এটা চলে যাওয়াতে মাটিটা কি হয়ে যাচ্ছে, ক্ষারীয় হয়ে যাচ্ছে। এখন তুমি এই ক্ষারীয় মাটিটাকে কিভাবে প্রয়োগ করতে, মানে কিভাবে নরমালে নিয়ে আসতে পারবা, তুমি এইখানে নাইট্রেট জাতীয় সার এবং ফসফেট জাতীয় যে সারগুলো আছে, নাইট্রেট এবং ফসফেট জাতীয় যে সারগুলো আছে, এই জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান 7 এর কাছাকাছি আমরা সহজে কি করতে পারবো, নিয়ে আসতে পারবো, এবং এতে করে উর্বরতাটা ফিরে আসবে। তাই অতএব বলা যায় যে উদ্দীপকের যেই মানে আমাদেরকে যেটা বলছে, দুজনের জমির পিএইচ এর মান কিন্তু আলাদা, পিএইচ এর মান আলাদা বিধায় ডিসিশন আলাদা। আমরা একই ডিসিশন উভয় ক্ষেত্রে নিতে পারবো না। ঠিক আছে কথাটা? একই ডিসিশন আমরা উভয় ক্ষেত্রে নিতে পারবো না। পিএইচ এর মান নিয়ন্ত্রণের আমরা উর্বরতা চাইলে কি করতে পারবো, ফিরিয়ে আনতে পারবো, এবং পিএইচ এর মানের জন্য আমরা আসলে কাজ করব, এবং সেই কাজটা যেন পিএইচ এর মান দেখে হয়, না দেখে কোনো পিএইচ এর মান নিয়ে কাজ করা যাবে না। পিএইচ যদি কম হয় তাহলে অম্লীয়, তাহলে সেখানে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করার জন্য ক্ষারীয় বস্তু সেখানে অ্যাড করতে হবে। পিএইচ যদি ক্ষারীয় হয় তাহলে পিএইচ এর মান বেশি, সেটাকে নিউট্রাল অবস্থায় নিয়ে আসতে হবে, সেখানে অম্লীয় বস্তু প্রয়োগ করতে হবে। এইভাবেই কিন্তু আমরা যে কোনো কিছুর ডিসিশন খুব সহজেই নিতে পারবো। ওকে, তো তাইলে এই সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা ফুললি কমপ্লিট করতে পেরেছি। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।